নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঘড়িতে বাজে এখন 3:29। আমরা বাসে করে ফিউমিচিনো এয়ারপোর্টের দিকে চলেছি। রোমের এই এয়ারপোর্ট থেকেই আমাদের ফ্লাইট ব্যাক টু ইন্ডিয়া। এত ভোরবেলায় কিংবা বলা ভালো মাঝরাতের পর থেকেই রোম শহর থেকে এই ফিউমিচিনো এয়ারপোর্ট যাওয়ার জন্য কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই। মানে আপনারা হয়তো অনেকে জানেন রোমা টার্মিনি স্টেশন থেকে ট্রেন সার্ভিস লিওনার্দো এক্সপ্রেস আপনাকে সরাসরি ফিউমিচিনো এয়ারপোর্ট নিয়ে যায়, কিন্তু রাতের বেলায় এই সার্ভিস নেই। লিওনার্দো এক্সপ্রেসের ফার্স্ট সার্ভিস শুরু হচ্ছে সকাল 4:15-তে। তবে সেক্ষেত্রে আপনাকে যদি খুব ভোরবেলাতে ফিউমিচিনো এয়ারপোর্ট পৌঁছাতে হয় তাহলে আপনার কাছে দুটো অপশন, হয় ইউ উইল হ্যাভ টু হায়ার উবের, বোল্ট বা G7 এই ধরনের অ্যাপ বেসড যে সকল কার সার্ভিস রয়েছে সেগুলো আপনাকে হায়ার করতে হবে, যেটার কস্ট ইজ কোয়াইট হাই। আর একটা অপশন হচ্ছে আপনি রোমা টার্মিনি স্টেশনের চত্বর থেকেই, মানে গিলোটি বাস টার্মিনাস যেদিকে আছে সেদিক থেকে আপনারা শাটেল বাস পেয়ে যাবেন, যেটা আপনাকে এই রোমা টার্মিনি থেকে ফিউমিচিনো পৌঁছে দেবে 1 ঘন্টার মধ্যে। ভলভো বাস, লাগেজ রাখার যথেষ্ট স্পেস আছে। এরকমই একটা বাসে করে আমরা এই মুহূর্তে চলেছি ফিউমিচিনো এয়ারপোর্টের দিকে। বাট বলে রাখা ভালো, যারা লেট নাইট বেরোচ্ছেন বা খুব আর্লি মর্নিং যখন রাত এখনো একদমই নিরাপদ না, তো আপনারা নিজের জিনিসপত্র বা বিলঙ্গিংস, ফোন টোন আপনাদের অত্যন্ত সাবধানে রাখতে হবে। এখানে একটা মিথ আছে, চুরি ছিনতাই বুঝি এশিয়ানরা করে, এটা কিন্তু একদম ভুল। যারা করে তারা কিন্তু ম্যাক্সিমাম সাদা চামড়ার লোক, এটাও মাথার মধ্যে রাখবেন। মানে ভালো বেশভূষা পরে চলে এলো নিয়ে আপনার মনে হলো যে তো আমার সহযাত্রী হতে পারে, একদমই না। ভালো মতো করে সচেতন থাকবেন বিষয়টা নিয়ে। এই বাসটা করে আমরা এইমাত্র ফিউমিচিনো এয়ারপোর্টে টার্মিনাল 3-তে নামলাম। দেখুন টার্মিনাল 3 আমাদের টিম রয়েছে। আমরা এবার ভিতরে ঢুকবো। টার্কিশ এয়ারলাইন্সের কাউন্টারে আমরা দাঁড়িয়েছি। ইন্ডিগোর আমরা সাইড থেকে টিকিট কেটেছি। এদের কোড শেয়ারের একটা কনসেপ্ট আছে। আমরা ইস্তানবুল যাচ্ছি ফার্স্টে। আমাদের গ্রুপের প্রত্যেকেই দাঁড়িয়ে পড়েছে লাইনে। ফিউমিচিনো এয়ারপোর্টের ব্যাগেজ ড্রপ কাউন্টারে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের ফুল টিম এখানে রয়েছে। টার্কিশ এয়ারলাইন্সের যে কাউন্টার সেখানে আমরা দাঁড়িয়েছি, যদিও আমাদের ফ্লাইট ইন্ডিগোর, মানে ইন্ডিগোর সাইড থেকে আমরা ফ্লাইটটা কেটেছি, কিন্তু যেহেতু ইন্ডিগোর সঙ্গে টার্কিশ এয়ারলাইন্সের কোড শেয়ার আছে তাই আমরা টার্কিশ এয়ারলাইন্সের যে কাউন্টার সেখানে আমরা দাঁড়িয়েছি ব্যাগেজ ড্রপ করে দেওয়ার জন্য। আমাদের ফ্লাইট টাইমিং 7টার সময়, এখন ঘড়িতে 4:10 বাজে। এখানে ব্যাগেজ ড্রপিংয়ের পাশাপাশি আমাদেরকে বোর্ডিং পাস দেওয়া হবে। আশা করা যায় আমরা 3টে বোর্ডিং পাসই একসাথে পেয়ে যাব। আমাদের এখান থেকে আমরা যাব ইস্তানবুল, তারপরে ইস্তানবুল থেকে আমরা ওখানে ইস্তানবুলে আমাদের 7 ঘন্টার লেওভার আছে। তারপর ইস্তানবুল থেকে আমরা যাব দিল্লি, দিল্লি থেকে আমরা কলকাতা যাব। ব্যাগেজ ড্রপ করে দিয়েছি, মানে ব্যাগেজ দিয়ে দেওয়া হলো। এবার আমরা E41 গেটে যাচ্ছি। E41-এ আমাদের ওখানে সিকিউরিটি চেকিং হবে। E41। আর একটা কথা, এই যে আমরা টিকিটটা নিয়েছিলাম এটা কিন্তু দিল্লিতে গিয়ে আমাদেরকে ব্যাগেজ নিয়ে নিতে হবে এবং পুনরায় কলকাতার জন্য আমাদেরকে আবার চেক ইন করতে হবে অ্যালং উইথ সিকিউরিটি চেক ইন। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইনফরমেশন। আশা করি আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা এই ইনফরমেশনটা আরও অন্যান্যদের মধ্যে শেয়ার করবেন। সিকিউরিটি গেট দিয়ে আমরা ঢুকলাম সিকিউরিটি চেকিংয়ের জন্য। E41। সিকিউরিটি চেকিং কমপ্লিট হবে এরপরে। সিকিউরিটি চেকিং হয়ে গেল আমাদের। এবার আমরা গেটের দিকে এগোচ্ছি। আমাদের টিম খুব হ্যাসেল ফ্রি চেক ইন হলো।
ফ্লাইটে প্রবেশ করছি আমরা। দেখুন আমাদের টিমের লোকেরা রয়েছেন। বাই বাই ইউরোপ। এখান থেকে আমরা নামবো ইস্তানবুল। টার্কিশ এয়ারলাইন্সের ব্রেকফাস্ট ইটের ইস্তানবুল যাওয়ার পথে। দেখুন প্রত্যেককে ব্রেকফাস্ট দিয়েছে, ব্রেড, স্যালাড, কেক। রোমের আকাশে উঠে পড়েছি আমরা। নিচে দেখা যাচ্ছে ভূমধ্য সাগরের নীল জলরাশি। নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে শহর, সেটা হচ্ছে ইস্তানবুল, তুরস্কের রাজধানী ইস্তানবুল। 3.5 ঘন্টার যাত্রা শেষে এবার আমরা ইস্তানবুল বিমানবন্দরে অবতরণ করব। তুরস্কের মাটি ছোঁবো আমরা। যে কোনো মুহূর্তে আমাদের বিমান ইস্তানবুল বিমানবন্দরে টাচডাউন করবে। বলতে বলতে এই টাচডাউন করলো। টার্কিশ এয়ারলাইন্সের বিমান থেকে আমরা নামছি ইস্তানবুলে। থ্যাংক ইউ। ইস্তানবুল থেকে আমাদের পরবর্তী ফ্লাইট আছে ফর দিল্লি। দিস ইজ দ্য বিজনেস ক্লাস। আমাদের টিমের সদস্যরা সামনে রয়েছে। থ্যাংক ইউ। তুরস্কর মাটিতে পা রাখতে চলেছি আমরা। ট্রানজিট ভিসা সংক্রান্ত সমস্ত আশঙ্কা এবং ভয় পেতে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখুন। ট্রানজিট ভিসা নিয়ে অনেকের মধ্যে অনেক প্রশ্ন থাকে। আমরা কিন্তু ইউরোপ থেকে আসছি, ইতালি থেকে, এবং ইস্তানবুল হয়ে আমরা দিল্লি পৌঁছাবো। সেক্ষেত্রে আমাদের ট্রানজিট ভিসা সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। দেখুন পিছনে যে কালো কোট পরা ভদ্রলোকজন দাঁড়িয়ে আছেন, তারা বোর্ডিং পাস আমাদের নেক্সট ফ্লাইটের জন্য আছে কিনা জেনে নিলেন এবং আমাদেরকে সামনের দিকে প্রসিড করার অনুমতি দিলেন। এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে আপনার যে অনওয়ার্ড যে ফ্লাইটটা আছে ফ্রম ইস্তানবুল টু দ্য নেক্সট ডেস্টিনেশন, সেই ফ্লাইটটার বোর্ডিং পাস আপনাকে দেখাতে হবে। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ ট্রানজিট ভিসা তখনই লাগবে যদি আপনি এই দেশের এয়ারপোর্টের বাইরে আপনি পা রাখছেন। তা না হলে কিন্তু ট্রানজিট ভিসা লাগবে না। আমাদের কিন্তু এখানে অলমোস্ট 9 আওয়ার্স লেওভার আছে, নট এ ম্যাটার অফ জোক। ইস্তানবুলের এয়ারপোর্টটা আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এটা ইন্টারন্যাশনাল যে সকল ট্রান্সফার্স তাদের ওয়েটিং এরিয়া। চন্দনদা টেম্পোরারি রেস্ট নিয়ে বিশ্বাসী নন, তিনি বলছেন একদম পার্মানেন্টলি বাড়িতে গিয়ে রেস্ট নেবেন। আমরা এফ ব্লকে ছিলাম, এখন যাব এ ব্লকে। সেখান থেকেই আমাদের দিল্লিগামী বিমান রয়েছে। এফ ব্লকের লাউঞ্জেই আমরা ওয়েট করছিলাম। এবার আমরা চলেছি এ ব্লকের দিকে। A1 আমাদের যেতে হবে, অনেকটাই রাস্তা, অবশ্য ওয়াকওয়ে আছে, প্রয়োজনে এলিভেটর রয়েছে, আমরা সেগুলো ব্যবহার করে চলেছি। এ যেন শহরের মধ্যেই আর একটা শহর। কি বিশাল বিশাল সব দোকানপাট, সমস্ত রকমের জিনিসপত্র আপনি এখানে পাবেন। মানে আমরা প্রায় 4 মিনিট ধরে হাঁটছি, ওয়াকওয়ের মধ্যে দিয়ে হেঁটেছি, কিন্তু এখনও আমরা এ ব্লকের কাছে পৌঁছাইনি। তার মানে বুঝতেই পাচ্ছেন এই এয়ারপোর্টটা কতটা বড়। হ্যাঁ, এরকম আরও বড় বড় এয়ারপোর্ট অবশ্যই আছে, কিন্তু এই এয়ারপোর্টটিও অনেক বড় এবং যথেষ্ট সাজানো গোছানো, আপনারা হয়তো দেখতেও পাচ্ছেন। আমাদের এই লেওভারটা অনেকক্ষণের ছিল। আমরা এই লেওভারটা নিয়েছিলাম এতক্ষণের শুধুমাত্র যাতে করে আমরা বাজেট ট্রাভেল করতে পারি। কিন্তু এই বাজেট ট্রাভেল করার জন্য
সবাই সবসময় রাজি থাকেন না কিংবা প্রস্তুত থাকেন না। সেক্ষেত্রে আপনাকে যে ইন্টারমিডিয়েটারি যে সময় মানে লেওভার টাইমটাকে কমের ফ্লাইট নিতে হবে। আমরা নিয়েছি বলেই আপনাদেরকেও এই ফ্লাইট নিতে হবে এরকম কিন্তু কোনো বিষয় নয়। দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে যেন আমরা একটা শহরের মধ্যে দিয়ে চলেছি, এতটাই সাজানো গোছানো। আলোয় আলোয় যেন ভরে রয়েছে সমস্ত দিক। হ্যাঁ, প্রচুর ডিউটি ফ্রি শপ রয়েছে। আর এয়ারপোর্টটা এতটা আলোকোজ্জ্বল যে আপনার দেখতে এত ভালো লাগবে যে বলে বোঝানো যায়। উপর থেকে উপরে এমনই আর্কিটেকচার, উপর থেকে ন্যাচারাল লাইট আসছে, খুব যে আলো দেওয়ার যে বিশেষ যে প্রয়োজন নেই। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখুন উপরে দেখুন ন্যাচারাল কিন্তু যাতে লাইট যাতে আসতে পারে তার দেখুন ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। এসিটা খুবই চিল্ড নয়, খুব কন্ট্রোলড আছে। কন্ট্রোল, আপনার কাঁপুনিওয়ালা ঠান্ডা নেই, ফিল হবে না। ঠিক। আসলে এর থেকেও আরও অনেক বড় এয়ারপোর্ট দিয়ে আমরা গেছি ঠিকই, কিন্তু সেগুলো গেছি ট্রেনে করে। এয়ারপোর্টের মধ্যে দিয়ে যেতে হয়নি, মানে নিজেদেরকে ওয়াক করে মানে হেঁটে যেতে হয়নি। তাই জন্য এই এয়ারপোর্টটাকে অনেক অনেক বড় লাগছে। আমরা নিউ ইয়র্কে যে এয়ারপোর্টে গেছিলাম সেখানে 25 মিনিট ধরে আমাদেরকে ট্রেনে যেতে হয়েছে। তাহলে বুঝতেই পারছেন সেই এয়ারপোর্টটা কত বড় ছিল। তার নিরিখে অবশ্যই এটা ছোট, কিন্তু এই এয়ারপোর্টে যেহেতু আমরা হেঁটে যাচ্ছি তাই নিজেরা অনুভব করতে পারছি যে এয়ারপোর্ট কত বড় হতে পারে। আসলে ইস্তানবুলের স্ট্র্যাটেজিক লোকেশনের কারণে প্রচুর এয়ারলাইন্স কোম্পানি এটাকে একটা ইন্টারমিডিয়েটারি স্টপেজ হিসেবে ব্যবহার করে এবং তাই যাত্রী সমাগমের সংখ্যাও অনেক অনেক বেশি। জানলে সত্যি করে খুব অবাক হবেন যে এই এয়ারপোর্টটা কিন্তু খুব বেশি পুরনো নয়। এটা 2018 সালে, মানে আজ থেকে মাত্র 7 বছর আগে এই এয়ারপোর্টের উদ্বোধন হয়েছিল। এখনও কিন্তু এই এয়ারপোর্ট যা পরিকল্পনা আছে সবটা কমপ্লিটেড নয়। বর্তমানে প্রায় 90 মিলিয়ন যাত্রী এই এয়ারপোর্ট ব্যবহার করছেন, কিন্তু ভবিষ্যতে মানে যখন পুরো প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে তখন 200 মিলিয়ন পর্যন্ত যাত্রী এই এয়ারপোর্ট ব্যবহার করতে পারবেন, এরকমভাবেই এটা তৈরি করা হচ্ছে। 7 বছর আগে উদ্বোধনের পর থেকে এখনো পর্যন্ত প্রায় 400 মিলিয়ন যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করেছেন। বর্তমানে এই বিমানবন্দরটি 115টা এয়ারলাইন্স কোম্পানি ব্যবহার করে এবং বিমানবন্দর থেকে 330টিরও বেশি গন্তব্যে যাওয়া যায়। ইস্তানবুলের এই অত্যাধুনিক এয়ারপোর্ট সত্যি করেই একটা শহর। কি নেই এখানে, যেমন অসাধারণ সব ডিউটি ফ্রি শপ রয়েছে, সেরকম রয়েছে দারুণ দারুণ রেস্তোরাঁ, ক্যাফে এবং নানা ধরনের ভিন্নধর্মী সব দোকানপত্র। মনোমুগ্ধকর এই এয়ারপোর্টটি একটি গ্লোবাল ট্রানজিট হাব হিসেবে ক্রমেই বিশ্বের এয়ারপোর্ট মানচিত্রে তার জায়গা করে নিয়েছে। সত্যি কথা বলতে এই এয়ারপোর্টের মধ্যে দিয়ে হেঁটে যাওয়াটা এই একটা দারুণ অভিজ্ঞতা। ইস্তানবুল থেকে আমরা দিল্লির ফ্লাইট ধরবো বলে আমরা নিচে নামছি আমাদের যেখানে বিমান দিয়েছে সেখানে। দেখতে পাচ্ছেন আমাদের টিমের সদস্যরা সবাই আমরা একসাথেই রয়েছি। A1E-তে আমাদেরকে যেতে বলা হয়েছে। এখানে কিন্তু আমাদের আলাদা করে আর সিকিউরিটি চেকিং হলো না। আমরা ব্যাগেজ পাবো দিল্লিতে গিয়ে, আমি আগেই বলেছি। দেখতে পাচ্ছেন গেটটাই পুরো একটাই, ABCDEFGH অবধি আছে। A1F এটা, A1E সামনে আমরা A1E, সেখানে আমাদেরকে যেতে হবে। আমরা চলে এসেছি, অনেকটা রাস্তা হাঁটতে হয়েছে। বোর্ডিংয়ের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল, আমরা তাই সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি। যেহেতু আমাদের টিকিট ইকোনমি ক্লাসে, তাই প্রথমে এক্সিকিউটিভ ক্লাস, বিজনেস ক্লাস, প্রায়োরিটি বোর্ডিং হয়ে যাওয়ার পরে আমাদের ডাক পড়ল। আমাদের বোর্ডিং পাস আমরা ইতালির রোমেই পেয়ে গিয়েছিলাম।
বাজেট ট্রাভেল করার কারণে আমাদের এখানে অনেকটা বেশি সময়ের লেওভার ছিল। এখন আমরা ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানে চড়ব। দেখুন আমাদের গ্রুপের সদস্যরা লাইনে রয়েছেন। ভারতীয় সময় আগামীকাল ভোর 5টার সময় আমরা নিউ দিল্লি পৌঁছাব। দিল্লি এয়ারপোর্টে আমাদেরকে লাগেজ নিয়ে চেক আউট করে যেতে হবে এবং তারপরে আবার চেক ইন করতে হবে ফর আওয়ার ফ্লাইট ফ্রম নিউ দিল্লি টু কলকাতা। ইন্ডিগোর এই ফ্লাইটে করে আমরা উঠছি, আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিগো এয়ারলাইন্সের এই ফ্লাইট। আমাদের টিমের সদস্যরা এখানে সব রয়েছে। বাসে করে আমাদেরকে নিয়ে এলো, প্রায় 15 মিনিটের বেশি সময় লাগলো আসতে। ইন্ডিগো এয়ারলাইন্সের যে ফ্লাইটটা করে আমরা যাচ্ছি সেই ফ্লাইটটা যথেষ্ট বড় একটা ফ্লাইট। দেখুন দুটো সাইডে 3 জন করে রয়েছে, মাঝখানে 4 জনের বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে একটা রোটে। তার মানে একটা রোটে 4, 3, 7, 3, 10 জন বসতে পারছে। এবং যেহেতু মোটামুটি 60-62টা রো রয়েছে, তার মানে প্রায় 500 জন লোক এই ফ্লাইটে এই মুহূর্তে ট্রাভেল করবে। এবং এটা করতে গিয়ে যেটা করেছে সেটা হচ্ছে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ করেছে। দেখুন আপনারা, ফুট মানে পা রাখার জন্য কোনো রেস্টের জায়গা নেই। সিটের কোয়ালিটিও খুব সাধারণ, ডোমেস্টিকের মতন সেট। ডোমেস্টিকের আপনারা যে ফ্লাইটে করে আমরা দুর্গাপুর থেকে চেন্নাই যাই কিংবা কলকাতা থেকে আমরা চেন্নাই যাই, ব্যাঙ্গালোর যাই, সেই ধরনের সিট এরা করেছে। আমরা জানি না খাওয়া দাওয়া কিংবা বাকি সব কিছুর কোয়ালিটি কেমন হবে, সেগুলো যেরকম হবে আই উইল ডেফিনেটলি গিভ ইউ আপডেটস। আসলে কালী পুজোর ঠিক মুখে যেহেতু আমরা ফিরছি, এই সময় স্বাভাবিকভাবেই এই ফ্লাইটের কস্ট অনেক হাই হয় এবং এগুলোও কিন্তু একটা ফ্যাক্টর। ইউরোপে যারা থাকে ইন্ডিয়ানসরা, তাদের একটা ইচ্ছা হয় এই সময় বাড়ি ফেরার, দেশে ফেরার। ঠিক। ফলে এই মুহূর্তে প্রাইসেস কম্পারেটিভলি হাইয়ার। হ্যাঁ, আবার আপনি যখন পোস্ট দিওয়ালি যখন আপনার ডেটসগুলো হবে, তো পোস্ট ফেস্টিভ্যাল সিজন আপনার যখন ডেটসগুলো হবে, সেই সময় আবার কম্পারেটিভলি আপনি কম প্রাইসে পাবেন, চিপার পাবেন। এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। একটা ফ্লাইট আপনি কোন সময় যাচ্ছেন, এগুলোও কিন্তু আপনাকে সিলেকশনের ব্যাপারে অনেক চিন্তা ভাবনা করতে হবে। অর্থাৎ আপনার টোটাল কস্ট, ট্যুরের টোটাল কস্ট ডিপেন্ডস অন আ লট অফ ফ্যাক্টরস। নট অনলি আপনি কী কী জায়গা দেখছেন, কতদিন থাকছেন, বাট ডিপেন্ডস অন দিস ফ্যাক্টরস অলসো। ঠিক। ইস্তানবুল বিমানবন্দরের টারম্যাকে আমাদের প্লেন চলতে শুরু করে দিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। টেক অফ হবে যে কোনো মুহূর্তে। ডোমেস্টিকেও আমি এত নিম্নমানের ফ্লাইটে কোনোদিনও চেপেছি বলে আমার মনে পড়ছে না। দেখুন কোনো ফ্লাইট এন্টারটেনমেন্ট সিস্টেম নেই। এই যে স্ক্রিপ্টগুলো দিয়েছে, এগুলো শুধু সার্ভিস কলিংয়ের জন্য এবং লাইট অন অফের জন্য শুধু, দ্যাটস অল। এই আপনি এখানে ক্রিউকে ডাকলেন, রাখিস না আবার কল করতে পারেন কিউকে, বা লাইটটা অন আপনাকে দেখাবে এবং ফ্লাইটের পাথটা দেখাবে, দ্যাটস অল। এখানে কোনো টাচ বা কোনো ইনফ্লাইট ইনফোটেনমেন্ট বা এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থাই নেই। এই যে আপনি শুনবেন, এর জন্য ইয়ারফোন দেওয়া হয়, সমস্ত ফ্লাইট কোম্পানিগুলো দেয় ইন্টারন্যাশনাল ট্রাভেল। এখানে আবার ইয়ারফোনের জায়গা দিয়েছে, কিন্তু ইয়ারফোন লাগিয়ে আপনি সব শুনবেনটা কি? আপনি আপনার ইচ্ছা মতো কোনো গান বা মুভি বা কোনো ভিডিও চালাতেও পারবেন না। অনেক সময় আমরা বিস্তারাতে দেখি যে বিস্তারাতেও ডোমেস্টিকে আপনি আপনার ফোনে ইন ফ্লাইট এন্টারটেনমেন্ট সিস্টেম চালাতে পারেন, কিন্তু এখানে সেটাও নেই। লেগ রুম দেখুন, মানে আমার মতো ছোটোখাটো চেহারার লোক গাড়ি একদম এই অবস্থা। আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, দেখুন আগের এই ফ্লাইটটা নিশ্চয়ই অন্য কোথাও থেকে এসছে। দেখুন চুইংগাম লাগিয়ে দিয়ে চলে গেছে। এটাকে যে চেঞ্জ হবে, যে আবার যে রিনিউ হবে, পরিষ্কার হবে,
তার কোনো ব্যবস্থাই বা কোনো পদক্ষেপই নেয়নি কর্তৃপক্ষ। অত্যন্ত অত্যন্ত বাজে সার্ভিস। শুধু তাই নয়, আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আওয়াজটা শুধু শুনুন। ফ্লাইটের ভিতরে বসে আছেন, আওয়াজটা শুনুন। এই ধরনের নিম্নমানের ফ্লাইট কী করে চালানোর, ইন্টারন্যাশনাল, যেখানে আপনাকে 8 থেকে 9 ঘন্টা ফ্লাইটে বসে থাকতে হবে, অনুমতি দেওয়া হয়, সেটা নিয়ে একটা কিন্তু বড় প্রশ্ন থেকে যাচ্ছে। খাবারের অবস্থা দেখুন, 7 ঘন্টার 8 ঘন্টার ফ্লাইট, সরি, মানে একটা প্লেট পর্যন্ত নেই। একটা কাগজের একটা জায়গা দিয়েছে, সেই কাগজের জায়গাটার উপরে একটা আটার বিস্কুট। এই দেখুন, এই হচ্ছে খাবারের অবস্থা। একটু ওই যে মানে 4 চামচ ছোলে রাইস আর আলু কিছু মিক্স আছে, এরকম অবস্থা। মানে একটা প্লেট পর্যন্ত নেই। এত জঘন্য সিস্টেম আমি অন্তত পক্ষে জীবনে দেখিনি কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইটে। এই ইস্তানবুল এয়ারপোর্টের পশ্চিম দিক থেকে ফ্লাইট পূর্ব দিকের আকাশপথে উঠতে শুরু করে। এরপরে ফ্লাইটটা তুরস্কের ইন্টারনাল এয়ার স্পেস ধরে আঙ্কারা অঞ্চলের দক্ষিণ দিক দিয়ে তুরস্কের পূর্বাঞ্চল অতিক্রম করে। ফ্লাইটের যাত্রাপথের এই যে বিবরণটা দিচ্ছি, এটা সবটাই ফ্লাইটের ভিতরে যে ডিসপ্লে ইউনিট প্রত্যেকটা সিটের পিছনে রয়েছে সেটা দেখেই আমি বলছি। পাকিস্তান এড়িয়ে যেতে হবে এই ফ্লাইটটাকে। আমরা সকলেই জানি যে পাকিস্তানের উপর দিয়ে ফ্লাইট যাওয়ার নিষেধাজ্ঞা এখনও রয়েছে। পাকিস্তান এড়িয়ে যেতে তাই ফ্লাইটটিকে দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিতে হয় এবং উত্তর সিরিয়ার যে এয়ার স্পেস অতিক্রম করে ইরানের দিকে এগোতে থাকে। কিন্তু ইরানে এয়ার স্পেসে প্রবেশের আগে ইরাকের মসুল অঞ্চল এবং বাগদাদ সংলগ্ন এয়ার স্পেস দিয়ে যেতে হয়। এরপর ফ্লাইট দীর্ঘ সময় ইরানের আকাশসীমা ব্যবহার করে এবং তেহরান, ইস্পাহান ও কারমান এই লাইন বরাবর দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়। এই মুহূর্তে আপনারা সেটাই দেখছেন। নিচে তেহরানের যে আলোকোজ্জ্বল মোহময়ী রূপ, সেটা সত্যি করেই এই ফ্লাইটের যে জার্নি পথ সেটার মধ্যে এক অনন্য পাওনা। একদম মনে হচ্ছে যেন নেকলেস, আলোগুলোকে মনে হচ্ছে যেন মণিমুক্ত খচিত একটা নেকলেস। ইরানের দক্ষিণ পূর্ব অংশ পার করে ফ্লাইট পাকিস্তান এড়িয়ে বাধ্যতামূলকভাবে দক্ষিণে মানে সাউথার্ন দিকে নেমে গিয়ে ওমান উপসাগরের কাছাকাছি আকাশপথ দিয়ে গিয়ে অ্যারাবিয়ান সি এর উপর দিয়ে পূর্ব দিকে প্রবেশ করে। এটা পাকিস্তান নিষিদ্ধতার কারণে ব্যবহৃত দীর্ঘ বিকল্প রুট। অনেকটা বেশি জার্নি কিন্তু করতে হচ্ছে এর জন্য। পাকিস্তান তার নিজেরও ক্ষতি করছে, প্রচুর অ্যামাউন্টের রেভিনিউ তারা হারাচ্ছে, কারণ এয়ার স্পেস ব্যবহার করলে তার জন্য সেই দেশের সরকারকে টাকা দিতে হয় বাধ্যতামূলকভাবে। এটা এয়ারলাইন্স কোম্পানিদেরকে দিতে হয়। অ্যারাবিয়ান সি অতিক্রম করার পর ফ্লাইট ভারতে প্রবেশ করে। সাধারণত গুজরাটের উপকূলের আকাশসীমা দিয়ে এগিয়ে রাজস্থানের আকাশসীমা ধরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দিল্লি পৌঁছায়। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পশ্চিম দিক থেকে অ্যাপ্রোচ নিয়ে অবতরণ করে ফ্লাইট। এই মুহূর্তে আমরা ভারতের এয়ার স্পেসে প্রবেশ করে গেছি এবং দিল্লির দিকে এগিয়ে চলেছি। এখন নিচে আপনারা যে আলোকোজ্জ্বল নগরী দেখছেন সেটাই ভারতের রাজধানী দিল্লি। আর খানিকক্ষণের মধ্যেই আমরা দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করব। আশা করি আপনারাও বুঝতে পারছেন যে ফ্লাইট ক্রমেই নিচের দিকে নামছে। নিচে দিল্লি নগরী ক্রমেই আরও পরিষ্কার হচ্ছে। রাস্তা দিয়ে যে যান চলাচল করছে সেটাও এখন পরিষ্কার দেখতে পাচ্ছি। রানওয়েতে অবতরণ করতে চলেছে আমাদের ফ্লাইট, যে কোনো মুহূর্তে টাচ ডাউন করবে।
বলতে বলতে জাস্ট টাচ ডাউন করে গেল আমাদের ফ্লাইট, অর্থাৎ আমরা ভারতের মাটিতে অবতরণ করলাম। এবার প্লেন থেকে নামার পালা। একটা স্বপ্নের ভ্রমণ সেরে আমরা ফিরে এলাম আমাদের নিজেদের দেশে। দেশে ফিরে আসার একটা স্বস্তি অবশ্যই আছে, কিন্তু একইভাবে স্বপ্ন যেন ভেঙে গেল। যে স্বপ্নের জগতে এই কটা দিন আমরা কাটিয়েছি, সেটা যেন কোথাও ভেঙে যাওয়ার যে কষ্ট, সেটাও কিন্তু মনের মধ্যে রয়েছে। আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফ্লাইটটা একটা বিরাট ফ্লাইট, প্রায় 550 লোক এই ফ্লাইটে বসতে পারবে। ফ্লাইট থেকে নেমে এরো ব্রিজ হয়ে এবার আমরা টার্মিনালের দিকে এগোচ্ছি। এই অ্যারাইভালসের দিকে যেতে হবে। তারপর দেখুন লেখা রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার বাঁ দিকে আর ফরেন পাসপোর্ট হোল্ডার ডান দিকে। সামনে দিয়ে বেরিয়ে ইমিগ্রেশন ব্যাগেজ এক্সিট, এইটা দিয়ে আমাদেরকে বেরোতে হবে। একদম সহজ প্রক্রিয়া, কোনো জটিলতা নেই, যে কেউ এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে পারবেন। এর জন্য আলাদা করে কোনো গাইডেন্সের দরকার নেই। দেখতে পাচ্ছেন নিচে লাইন, ভিড়, বিশাল ফ্লাইট একটা এলো, 500+ প্যাসেঞ্জার্স। আশা করি প্রথম ভিডিওতে আমরা এই জায়গাটা দেখিয়েছিলাম আপনাদেরকে। এখানেই আমাদের ইমিগ্রেশন হবে, অর্থাৎ আমাদের পাসপোর্টে স্ট্যাম্প পড়বে। আমাদের এখন এই লাইনে দাঁড়াতে হবে এবং ইমিগ্রেশন ক্লিয়ার করতে হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেকগুলো কাউন্টার রয়েছে, প্রত্যেকটাতেই ইমিগ্রেশনের জন্য অফিসাররা রয়েছে। ইমিগ্রেশন অফিসাররা, তারা আমাদের পাসপোর্টে স্ট্যাম্প দেবে। অপেক্ষাকৃত ফাঁকা কাউন্টারটাতে আমরা আমাদের গ্রুপের প্রত্যেকে দাঁড়িয়ে পড়লাম। দেখছেন সামনে রবিদার ফ্যামিলি রয়েছে। ইমিগ্রেশন প্রক্রিয়াটা যাতে দ্রুত হয়ে যায় তার জন্য এখানে অফিসাররা রয়েছে, অন্যান্য সার্ভিস এজেন্টরা রয়েছে। দে আর অলওয়েজ রেডি টু হেল্প ইউ আউট। ইমিগ্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেল। ইট ওয়াজ এ হ্যাসেল ফ্রি এক্সপিরিয়েন্স। 14 নম্বরে আমাদের ব্যাগেজ আসার কথা আছে। ইমিগ্রেশন হয়ে যাওয়ার পরে এবার আমরা ব্যাগেজ নেওয়ার জন্য চলেছি। দিল্লি এয়ারপোর্টে আমাদেরকে ব্যাগেজ নিতে হবে এবং তারপরে আমাদেরকে আবার নতুন করে চেক ইন করতে হবে ফর ফ্লাইং টু কলকাতা। আমেরিকা থেকে ফেরার সময় ব্যাগেজ নিয়ে আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। ব্যাগেজ আমরা পেয়ে গেলাম। সামনে দেখুন ব্যাকপ্যাকার্স নোটবুকের সব সাবস্ক্রাইবাররা চলেছে। ডোমেস্টিক ট্রান্সফার যেদিকে লেখা রয়েছে সেদিকে, কারণ এরপরে আমাদেরকে কলকাতার ফ্লাইট ধরতে হবে। সেটার বোর্ডিং শুরু হবে 10:45-এ আর 11:20-তে ফ্লাইট ডিপার্চার। মানে বেরিয়ে ওখান থেকে বেরোলাম, বেরিয়ে আমরা ডান দিকে এসেছি ডোমেস্টিক ট্রান্সফার। সেদিকে ইন্ডিগোর কাউন্টার, ইন্ডিগোর কাউন্টারে আমাদের সঙ্গে আবার কথা বলে নিতে হবে। ডান দিকে ইন্ডিগোর কাউন্টার আছে, এখানে দাঁড়াতে হবে একবার। এই আমাদেরকে নতুন বোর্ডিং পাস এখানে ইস্যু করা হলো। আগের বোর্ডিং পাসগুলো নিয়ে নিয়েছে, এই ইন্ডিগো কাউন্টারে আমাদেরকে নতুন বোর্ডিং পাস দিল। এবং আপনার যদি একই পিএনআর থাকে এবং আপনি আপনার ফার্স্ট গেট অফ এন্ট্রি ভারতে যদি দিল্লি হয় বা মুম্বাই হয় এবং আপনার সেখান থেকে অন্য কোথাও আপনি ট্রান্সফারে যাবেন, সেটা যে কোনো জায়গা হোক, সেটা আপনার গোরখপুর হোক, দিল্লি হোক, সেটা আপনার গোরখপুর হোক, জম্মু হোক, গুয়াহাটি হোক, পিএনআর যদি একটার মধ্যে থাকে তাহলে ডাইরেক্টলি এখানে ব্যাগেজ ড্রপে যেতে হবে। নট টার্মিনাল চেঞ্জ, ব্যাগেজ ড্রপে যাবেন, ওখান থেকে ইনফরমেশন নেবেন এবং ওরা আপনাকে একটা নতুন বোর্ডিং পাস ইস্যু করবে এবং যাবতীয় ডিটেলস আপনি সেখান থেকেই পেয়ে যাবেন।
আপনার বিষয়টা নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার হলো এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এখানে আমাদের ডিপার্চার হবে। গেট নাম্বার এখনও অ্যানাউন্স করেনি আর দেয়নি, বোর্ডেও দেয়নি। প্রায় 10:45-এ বোর্ডিং হবে। দেখতে পাচ্ছেন আপনারা, ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপার্চার আর ডোমেস্টিক ডিপার্চারটা ওই দিকে। এই হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপার্চার আর এই দেখুন লেখা রয়েছে ডোমেস্টিক ডিপার্চার। মানে সিকিউরিটি চেকিং করিয়ে আমরা ভিতরে ওয়েট করব। বোর্ডিং স্টার্ট হবে 10:45-এ। তার মানে যারা এই ইন্টারন্যাশনাল ফ্লাইটে আসছেন, আমরা যেমন আজকে ইস্তানবুল থেকে এলাম, আমরা যেহেতু আজকে ইস্তানবুল থেকে এলাম, তাহলে ইস্তানবুল থেকে এসে আমাদের প্রথমে ইমিগ্রেশন হলো, তারপরে ব্যাগেজ নিলাম, ব্যাগেজ নিয়ে আবার ব্যাগেজ ড্রপ করে দিলাম। ইন্ডিগোর ফ্লাইট আমাদের ছিল এবং তারপরে আমরা এবার চেকিংয়ে দাঁড়িয়েছি, সিকিউরিটি চেকিং। এই ডান দিকে দেখুন সিকিউরিটি চেকিং, এটা ইন্টারন্যাশনালে, আর বাঁ দিকে হচ্ছে ডোমেস্টিক। গেট নাম্বার 48-এ আমাদের ডোমেস্টিক যে ফ্লাইট টুয়ার্ডস কলকাতা ফ্রম নিউ দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটা দিয়েছে। আমরা এখন সেদিকে যাচ্ছি। টার্মিনাল 3, সুদৃশ্য টার্মিনাল 3। কলকাতার জন্য আমরা ফ্লাইট বোর্ড করব বলে লাইনে দাঁড়িয়েছি। গেট নাম্বার 48, ঘড়িতে এখন 10:35। 11:20-তে আমাদের ফ্লাইটের টাইম। ইন্ডিগোর ফ্লাইট ওয়েট করছে, বোর্ড করব আমরা এখন ফর কলকাতা, ওয়্যার আওয়ার জার্নি উইল এন্ড। আমাদের সদস্যদেরকে দেখছেন, দিল্লি বিমানবন্দরের রানওয়েতে আমাদের বিমান চলতে শুরু করে দিয়েছে, যে কোনো মুহূর্তে টেক অফ করবে। আপনারা দেখতে পাচ্ছেন বিমান টেক অফ করে গেল। নিচে আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশাচ্ছন্ন দিল্লি নগরী। যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ট্রান্সফার ছিল, সেহেতু আমাদেরকে ব্রেকফাস্টের মতো কিছু খাবার দাবার দিয়েছে, এই প্যাকেটটার ভিতরে দিয়েছে। এটা একটা ব্রেড স্যান্ডউইচ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা জুস, এটা দেখতে পাচ্ছেন রোস্টেড রাইস ক্র্যাকার, ছোট্ট একটা প্যাকেট, খেতে খুব সুন্দর। এটা আমরা আগে আমেরিকা ভ্রমণের সময়ও পেয়েছি। এটা একটা বেরি মিক্স, এটাও খেতে খুব সুন্দর। এটা কিন্তু সবাইকে দেয়নি। কলকাতা আর বেশি দূরে নয়, আর খানিকক্ষণের মধ্যেই আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করব। ট্রেনের জানলা দিয়ে যেটুকুনি কলকাতা শহরকে দেখা যাচ্ছে, তাতে একটা হালকা ধোঁয়ার আস্তরণ রয়েছে। ঘড়িতে কিন্তু এখন সময় দুপুর 1:30, আর মিনিট 10-এর মধ্যেই আমাদের বিমান কলকাতার মাটি ছোঁবে। সেই 3 তারিখ আমরা কলকাতা ছেড়েছিলাম, আর আজ 17 তারিখ বেলা 1:30। খুব বেশি উপর দিয়ে যে আমাদের বিমান যাচ্ছে না, সেটা আশা করি আপনারাও বুঝতে পারছেন। আর সেই কারণেই নিচের বাড়িঘরদোর মোটামুটিভাবে দৃশ্যমান হচ্ছে। বলতে বলতে বিমান আরও একটু নিচের দিকে নামলো। রাস্তাঘাট পরিষ্কার দেখা যাচ্ছে। আশা করি আপনারাও ক্যামেরার লেন্সের মাধ্যমে সেটা বুঝতে পারছেন। এত বড় একটা বিদেশ সফর একদম নির্বিঘ্নে কমপ্লিট করে আমরা যে সবাই সুস্থভাবে ফিরে আসতে পেরেছি, এটা সত্যি করেই একটা পরম প্রাপ্তি। ইতিমধ্যেই অনেকেই আমার সঙ্গে আগামী দিনে ইউরোপ বেড়াতে যেতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছেন।
তাদের জন্য আমি ইতিমধ্যেই একটা ভিডিও আপলোড করেছি। দেখুন উপরে আই বাটনে সেই ভিডিওর লিংক দেওয়া আছে। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই উপরের আই বাটনটা ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিন। প্রায় গ্রাউন্ড লেভেলের কাছাকাছি চলে এসছে আমাদের প্লেন। যে কোনো মুহূর্তে রানওয়ের মাটি ছোঁবে। বলতে বলতে প্লেন এইমাত্র গ্রাউন্ড টাচ করলো। আমরা ফিরে এলাম কলকাতা। প্লেন থেকে নেমে এবার আমাদেরকে বাসে চড়তে হবে এবং বাস আমাদের নিয়ে যাবে টার্মিনাল বিল্ডিংয়ে, যেখান থেকে আমরা আমাদের ব্যাগেজ কালেকশন করে বাইরে বেরিয়ে পড়ব। এখানে কিন্তু আমাদের আর ইমিগ্রেশনের কোনো ব্যাপার নেই, কারণ আমাদের ইমিগ্রেশন দিল্লিতেই হয়ে গেছে। আমরা এখন হেঁটে চলেছি বাসের দিকে। এক ঝলক দেখিয়ে দিলাম কেমন লাগছে এখান থেকে পুরো ভিউটা। সামনেই দেখতে পাচ্ছেন ইন্ডিগোর সিম্বল দেওয়া বাস, লেখাও রয়েছে ইন্ডিগো। বাইরে বেশ গরম। বাসগুলো অবশ্য আশা করা যায় এয়ার কন্ডিশন, যেটা সব জায়গাতেই হয়। আমরা বাসে উঠে পড়লাম। এবার একে অন্যের থেকে বিদায় নেওয়ার পালা। তার আগে এটাই আমাদের শেষ গ্রুপ ছবি। আমাদের ট্যুরের শেষ হলো কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা সবাই সেফলি ব্যাক টু আওয়ার হোমল্যান্ড। আমাদের গাড়ির জন্য ওয়েট করছি। ইট ওয়াজ এ গ্রেট ট্রিপ ফর অল অফ আস। যা যা আমাদের কমিটমেন্ট ছিল সমস্তটাই আমরা করতে পেরেছি। দ্যাট ইজ এ গ্রেট এফর্ট ফ্রম এভরিওয়ান। শুধু আমরা নয়, আমরা পরিকল্পনা করেছি, কিন্তু এক্সিকিউশন পার্টে প্রত্যেকে এভরিওয়ান ডিড প্লেড আ রোল, আ মেজর রোল। আজকের ভিডিওতে এ পর্যন্তই। 2026-এর মে মাসে ব্যাকপ্যাকার্স নোটবুকের পক্ষ থেকে যে নেক্সট গ্রুপ ইউরোপ ট্যুর হবে তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তার মানে কিন্তু এই নয় যে আপনাকে আমাদের সঙ্গেই ইউরোপ বেড়াতে যেতে হবে। আপনি নিজে ইউরোপ বেড়াতে যেতে চাইলে সমস্ত রকমের সহায়তা দেওয়ার জন্য আই অ্যাম অলওয়েজ রেডি। ইউরোপ এবং আমেরিকা ভ্রমণ সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন বা প্রয়োজনে কলও করতে পারেন। এই দুটো নাম্বার ডেসক্রিপশন বক্সেও থাকলো। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজেদেরকে মানসিক ও শারীরিকভাবে তৈরি করুন, যাতে নিজেরাই পরিকল্পনা করে ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশ ঘুরে আসতে পারেন অনায়াসে। ট্রাভেল এজেন্ট এবং ট্রাভেল এজেন্সিদের ফাঁদ ও লুট এড়িয়ে। নমস্কার।